আসসালামু আলাইকুম। ওকে, নিশ্চয়ই। শুনতে পাচ্ছ? দেখো, তোমাদের সংখ্যাটা আজকে খুবই কম। এটার অবশ্য একটা কারণ আছে। কারণটা হচ্ছে সারা বাংলাদেশেই ঝড় হয়েছে এই সন্ধ্যার আগে বা সন্ধ্যার দিকে। সারা বাংলাদেশ বলতে, সরি, সারা বাংলাদেশ ঠিক না, মানে কোথাও কোথাও আর কি। সারা বাংলাদেশ এই জন্য আসছে যে গত শুক্রবার মানে গতকালকে তোমার সন্ধ্যার দিকে আবার ইয়েতে পটুয়াখালীর এদিকে ঝড় হয়েছে। ওই নিউজটা দেখছিলাম, তো ওই জন্য বলছি সারা বাংলাদেশ। তো যাই হোক, অনেক জায়গায় ঝড় হয়েছে। ওই হচ্ছে বিদ্যুতের লাইন পড়ে গেছে, তারপরে ইন্টারনেটের অনেক সমস্যা হয়েছে। আমারও ইন্টারনেট ছিল না অনেকক্ষণ, পরে আসছে আর কি। তো আজকে আমাদের এদিকেও এরকমটা হয়েছে। প্রথমে তো খুব ঝড় এই সন্ধ্যার সময়, এরপরে এক পশলা বৃষ্টি। এর আগে যে কি গরম গেছে আজকে। উম, তারপরে এই তো এখন একটা স্বাভাবিক ওয়েদার, এবং বজ্রপাত হয়েছে। তো এটা এটা একটা কারণ হতে পারে। তো ওকে, তো চলো আমরা শুরু করি। আমাদের দেখো আজকে সাজেশনটাতে যাই। ওকে, এটাই তো। তো আজকে এই পার্টের সর্বশেষ যে কোশ্চেন, এই একটা কোশ্চেন পড়বো আমরা। আর দেখি যদি আজকে সম্ভব হয়, আজকে থেকেই। আজকে সম্ভব হবে না, কারণ লিঙ্গুইস্টিক্স এর কোশ্চেন গুলো একটু বড়, একটু বিদঘুটে টাইপের, যার জন্য হয়তো বা আজকে একটা প্রশ্নই পড়বো, যতটুকুই হয়তো ক্লাসটা ছোট হবে। কিন্তু আগামীকাল থেকে আমরা লিঙ্গুইস্টিক্স পড়া শুরু করব। আগামীকাল থেকে একটানা 20-22 দিন, যতদিন লাগে আর কি, আমরা লিঙ্গুইস্টিক্স পড়বো। একটু মাঝে অবশ্যই এরকম হতে পারে যে একটা সময় গিয়ে বোরিং লাগতে পারে। তারপরে কিছু করার নাই, আমরা ওইভাবেই পড়বো আর কি। তো চলো আজকে আমরা এই প্রশ্নটা পড়ি যে ডিসকাস 18th century সোসাইটি অফ ইংল্যান্ড রিফ্লেক্টস অন শি স্টুপস টু কনকোয়ার। এই নাটকের ভেতরে ইংল্যান্ডের 18th সেঞ্চুরির ইংল্যান্ডের যে চালচিত্র সেগুলো যে ফুটে উঠেছে, সেগুলো আমরা আলোচনা করব। তো এই প্রশ্নটার মাধ্যমে এই পার্টটা আমাদের শেষ হয়ে যাচ্ছে। আর আগামী কালকে থেকে যে আমাদের লিঙ্গুইস্টিক শুরু হবে, এটা একটু সবাই মাথায় রেখো। ওকে, আমরা আগামীকাল যেরকম এই যে এই প্রশ্নগুলো দিয়ে দিয়ে শুরু করবো, প্রথম প্রশ্নটাই আর কি, এইটা দিয়ে। লিঙ্গুইস্টিক্স এরও এই যে দুইটা নোট আছে, একটা নোট হচ্ছে সহজ ভাষার, ইজি করা আছে। আর একটা হচ্ছে গতবারের, এটা যেটা একটু কঠিন ভাষা। মানে এটা হয় কি যে এক একবার এক এক রকমের ল্যাঙ্গুয়েজ মাথায় আসে। তো এরকম এটা একটু কঠিন, আর এটা একটু সহজ। তো আমি দুইটাই একসঙ্গে অ্যাড করেছি, তোমাদের যে যার যেটা ভালো লাগে। যেমন আমার কঠিন প্রশ্ন পড়তে ভালো লাগে, কারণ কঠিন প্রশ্নে বেশি লেখা লাগে না। আর অল্প মানে মার্কস ভালো ক্যারি হয়, আমার আমার ওরকমটা মনে হয়। আর যখন তুমি অনার্সে, তখন তোমার একটু কঠিন কঠিন ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, একটু কঠিন কঠিন সেন্টেন্স প্যাটার্ন ইউজ করতে পারতে হবে। তবেই না লেখার মানটা সে পর্যায়ে যাবে, তাই না? তো চলো আমরা শুরু করি। আমরা আজকে লিঙ্গুইস্টিক্স শুরু করবো না, আমরা আজকে পড়বো এটা। আর আগামীকাল থেকে লিঙ্গুইস্টিক্স। এই যে এই নোটটা পড়তে আমাদের হয়তো বা আধা ঘন্টা লাগবে। তারপরে আমরা আমরা ততক্ষণে ক্লাসটা মানে আধা ঘন্টাতে শেষ করে দেবো দরকার হয়। দেখো, শি স্টুপস টু কনকোয়ার বাই অলিভার গোল্ডস্মিথ গিভস এ ফান লুক অ্যাট 18th সেঞ্চুরি ইংলিশ সোসাইটি। এই নাটকের ভেতরে, শি স্টুপস টু কনকোয়ার, এই নাটকের ভেতরে অলিভার গোল্ডস্মিথ তিনি 18th সেঞ্চুরি ইংলিশ সোসাইটির দিকে একটা ফান লুক দিয়েছেন। মানে তিনি ওটা নিয়ে ফান করেছেন, ফান করে যেন তিনি দেখার চেষ্টা করেছেন ওই 18th সেঞ্চুরি ইংলিশ সোসাইটির দিকে। দ্য প্লে ফার্স্ট পারফর্মড ইন 1733, 73। এই নাটকটা সর্বপ্রথম স্টেজে পারফর্ম করা হয় 1773 সালে। টেলস এ স্টোরি অ্যাবাউট সোশ্যাল ক্লাসেস, লাভ অ্যান্ড মিসআন্ডারস্ট্যান্ডিং। এবং এই গল্পটা, আহ, মানে এই নাটকটা একটা স্টোরি বলতেছে। সেটা হচ্ছে যে সামাজিক যে বিভিন্ন শ্রেণী রয়েছে, সেগুলো সম্পর্কে এই গল্পে বলা হচ্ছে। ভালোবাসা সম্পর্কে বলা হচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ডিং সম্পর্কে বলা হচ্ছে। Through the characters and events, we see how people thought about wealth, class, and behavior at that time.
বলা হচ্ছে এই ক্যারেক্টারগুলোর মাধ্যমে এবং এই নাটকের ভেতরে ঘটে যাওয়া ঘটনাগুলোর মাধ্যমে আমরা দেখি যে ওই সময়ের মানুষ কিভাবে কোন চোখে সম্পদ, শ্রেণী এবং বিহেভিয়ার এইগুলোকে দেখতো, সেটা আমরা দেখতে পাচ্ছি। মানে ওই যুগের মানুষ টাকা পয়সা, আচার আচরণ, শ্রেণী বৈষম্য বা শ্রেণী, এগুলোকে তারা কি চোখে দেখতো সেটা এই গল্পের ভিতরে উঠে এসেছে। দ্য প্লে ইজ সেট ইন আ ওয়ার্ল্ড হোয়ার সোশ্যাল স্ট্যাটাস ম্যাটার্স এ লট। এই নাটকটা এমন একটা ওয়ার্ল্ডে সেট করা হয়েছে, বা বলতে পারো এমন একটা জায়গায়, পরিবেশে সেট করা হয়েছে যেখানে মানুষ সামাজিক স্ট্যাটাস বলতে পাগল। মানে সামাজিক স্ট্যাটাসটাই প্রধান কথা, উম, পদ পদবি প্রধান কথা। তো এই হচ্ছে ব্যাপার। In 18th century England, the rich and powerful were seen as superior to others. 18th century ইংল্যান্ডে যারা ধনী মানুষ ছিল, যারা শক্তিশালী ছিল রাজনৈতিক ভাবে, মানে রাজনৈতিক বা এক কথা বলতে পারো যে প্রভাব প্রতিপত্তির দিক থেকে, তারা তাদেরকে সুপিরিয়র হিসেবে ধরা হতো। মানে তারা উচ্চ শ্রেণীর এরকমটা ধরা হতো। দ্য প্লেস হিরো চার্লস মার্লো ইজ নেভার ইজ নার্ভাস। চার্লস মার্লো তো বাবার নাম, এখন ভুল করে বসে আছে। এর নাম কি? আচ্ছা, আমরা শুধু মার্লো দেই। দ্য প্লেস হিরো, প্লেসের যে হিরো মার্লো, সে খুবই নার্ভাস অ্যারাউন্ড আপার ক্লাস উইমেন। আপার ক্লাসের মেয়েদের পাশে সে আসলে খুবই নার্ভাস ফিল করে, বাট ফিল রিল্যাক্সড উইথ লোয়ার ক্লাস উইমেন। কিন্তু তার যে নিচু ক্লাসের মেয়েদের সাথে সে আবার রিল্যাক্স, কনফিডেন্ট। দিস শোস হাউ ক্লাস ডিফারেন্স ইনফ্লুয়েন্সড রিলেশনশিপ। এবং এটা দেখায় যে ক্লাস ডিফারেন্সটা, শ্রেণী বৈষম্যটা কিভাবে রিলেশনশিপটাকেও তোমার প্রভাবিত করতো। হি ইজ এক্সপেক্টেড টু ম্যারি আ উইম্যান অফ হাই স্ট্যাটাস। ওই সময়টাতে মানে হি ইজ এক্সপেক্টেড টু ম্যারি আ উইম্যান অফ হাই স্ট্যাটাস। তো প্রত্যাশা করা হতো যে সে একটা হাই ক্লাসের মেয়েকে বিয়ে করবে, তাকে নিয়ে এই প্রত্যাশা করা হতো। বাট হি ক্যান নট বিহেভ নর্মালি অ্যারাউন্ড হার। কিন্তু এরকম হাই ক্লাসের মেয়েদের পাশে সে আসলে আবার ওই নর্মাল বিহেভিয়ার করতে পারতো না। তার আচার আচরণ বা তার বেশভূষায় আসতো আর কি, তোমার জড়তা আসতো, সে লজ্জা ফিল করতো এরকম। This idea of class making people act differently was very real in 18th century society. বলা হচ্ছে এই যে আইডিয়া অফ ক্লাস মেকিং পিপল অ্যাক্ট ডিফারেন্টলি, মানুষের ভেতরে যে শ্রেণীর যে একটা ধারণা ছিল, শ্রেণী বৈষম্যের যে একটা ধারণা ছিল, এইটাই মানুষকে ওই সময়টাতে মানে তারা বিভিন্ন রকম ভাবে তারা আচার আচরণ করতো। এবং এইটা ওই 18th সেঞ্চুরিতে একটা স্বাভাবিক এবং খুবই রিয়েল ঘটনা ছিল, মানে বাস্তব ঘটনা ছিল। অ্যান ইম্পর্টেন্ট ক্যারেক্টার ইজ কেট হার্টক্যাজেল। এখানকার আরেকটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হচ্ছে কেট হার্টক্যাজেল। শি ইজ দ্য ডটার অফ এ ওয়েলদি ম্যান বাট প্রিটেন্ডস টু বি এ লোয়ার ক্লাস উইমেন টু উইন মার্লোস লাভ। এখানকার যে ইম্পর্টেন্ট ক্যারেক্টার কেট হার্টক্যাজেল, সে ছিলেন একজন সম্পদশালী ব্যক্তির মেয়ে, কিন্তু তার নিজেকে, কিন্তু সে নিজে অভিনয় করেছিল একজন লোয়ার ক্লাসের উইমেন হিসাবে এই মার্লোর হৃদয়কে জয় করার জন্য। কেটস অ্যাকশনস আর example of are an example হয় are examples of are examples of how people in the society had to behave in certain ways depending on their social rank। বলা হচ্ছে যে কেটস এর যে অ্যাকশন গুলি, তার যে কাজগুলি, এগুলো ছিল উদাহরণস্বরূপ, মানে অনেক উদাহরণ। তার যত কাজ আছে সবই উদাহরণ। যে কিসের উদাহরণ? যে ওই সময়ের মানুষরা সমাজে তারা কিভাবে বিহেভ করতো কোনো একটা সার্টেন সোশ্যাল র্যাঙ্কের উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, সেটা আসলে এখানে দেখাইতো। মানে একটা হচ্ছে তোমার র্যাঙ্ক বা একটা মর্যাদা বা একটা পদ পদবি ধারণ করার পরে সে কিভাবে সমাজে মানুষের উপরে রিয়াক্ট করতো, বা তাদের
তার বিহেভিয়ার কেমন ছিল, এগুলো দেখানো হয়েছে এবং সেটার অনেকগুলো এক্সাম্পল দেওয়া হয়েছে। হোয়েন কেট প্রিটেন্ড টু বি এ সার্ভেন্ট, যখন কেট একটা সার্ভেন্ট বা বারমেইড হিসাবে অভিনয় করছে, ভান করছে, ছল করছে, শি ক্যান কানেক্ট উইথ মার্লো, সে তখন মার্লোর সাথে কানেক্ট করতে পারছে, ইন্টারাকশন করতে পারছে, বিকজ হি ডাজন্ট ফিল নার্ভাস অ্যারাউন্ড হার, কারণ সে তার ব্যাপারে কোনো নার্ভাস ফিল করছে না। কারণ আমাদের মারলো সে ওই লোয়ার ক্লাসের উইমেনদের সাথে সে ভালো আচার আচরণ করতে পারে, যার জন্যে সে সে হচ্ছে তোমার কনফিডেন্টলি কথাবার্তা বলতে পারতেছে। This act of stooping to conquer shows how the lower class can be seen as more approachable, even though they are not considered as important. বলা হচ্ছে এই যে কাজটা, যে স্টুপিং টু কনকুয়ার, নিজেকে নত করা কোনো কিছু পাওয়ার জন্য, এটাই দেখায় যে লোয়ার ক্লাস কিভাবে, লোয়ার ক্লাস লোয়ার ক্লাস ক্যান বি সিন অ্যাজ মোর অ্যাপ্রোচেবল, লোয়ার ক্লাসের মানুষের প্রতি বা লোয়ার ক্লাসের মানুষদের কিভাবে মানে তাদের সামনে যাওয়া যায়, তাদেরকে অ্যাপ্রোচ করা যায়, কোনো নার্ভাসনেস নাই, কোনো শাই নাই, এটা দেখানো হয়েছে। অ্যান্ড ইভেন দে আর নট কনসিডার্ড অ্যাজ ইম্পর্টেন্ট, যদিও এই লোয়ার ক্লাসদেরকে এতটা ইম্পর্টেন্ট বলে মনে করা হতো না, বিবেচনা করা হতো না। ম্যারেজ ইন 18th সেঞ্চুরি ইংল্যান্ড ওয়াজ অফেন অ্যাবাউট মানি অ্যান্ড সোশ্যাল পজিশন। বলা হচ্ছে 18th সেঞ্চুরির যে ইংল্যান্ড, সেই ইংল্যান্ডে বিয়েটাকে কনসিডার করা হতো বা ভাবা হতো টাকা পয়সা এবং সামাজিক পজিশন দিয়ে। ইন দ্য প্লে মিস্টার হার্টকেজেল হোপস দ্যাট মার্লো উইল ম্যারি কেট, এই নাটকের ভেতরে মিস্টার হার্টকেজেল তিনি আশা করেছিলেন যে মার্লো যাতে ম্যারিকে অর্থাৎ তার মেয়েকে বিয়ে করে, নট অনলি বিকজ হি লাইকস মার্লো, বাট বিকজ ইট উড বেনিফিট দেয়ার ফ্যামিলিজ। এটা এই জন্য না যে সে মার্লোকে পছন্দ করে, বরং সে এই জন্য বিয়ে দিতে চেয়েছিল যে তাহলে তাদের ফ্যামিলি গুলো বেনিফিটেড হবে। Marriages were often arranged to keep wealth within certain social groups, এবং এখানে বিয়েগুলো এমন ছিল যে নিজেদের গ্রুপ বা নিজেদের ফ্যামিলির ভিতরে যদি কিছু সম্পত্তি বা সোশ্যাল ওয়েলথ গুলো যদি রাখা যায়, সেগুলোর জন্য বিয়েগুলো অ্যারেঞ্জ করা হতো। যেমন ওই যে আমরা দেখেছি না, কনস্ট্যান্ট নেভিলের সাথে টনি লামকিনের বিয়ে দিতে চাইছে, যাতে করে ওই সম্পদটা, গয়নার বাক্স বা গহনাটা যাতে অন্য হাতে না চলে যায়, ফ্যামিলির ভেতরে থাকে সেই জন্য। Many parents wanted their children to marry someone of equal or higher status to increase their family's power. অনেক প্যারেন্টস, অনেক বাবা মা তারা চেয়েছিল যে তাদের সন্তানদের বা যাদের বিয়ে দেওয়া যায় সমপর্যায়ের মানুষের সাথে অথবা তাদের চেয়ে হায়ার স্ট্যাটাসের মানুষের সাথে, যাতে করে তাদের ফ্যামিলির পাওয়ারটা একটু বাড়ে। In one scene, Mrs. Hurtkessel talks about how much she values money and mentions that it is better than love. একটা দৃশ্যে আমরা দেখতে পাই যে মিসেস হার্টকেজেল সে বলছে এই ব্যাপারে যে মানে আমরা আমরা দেখতে পাচ্ছি যে তিনি টাকাকে কতটা মূল্য দেন সেই ব্যাপারে তার কথা শুনতে পাচ্ছি। এবং তিনি এখানে উল্লেখ করছেন যে ভালোবাসার চাইতে টাকাটাই বেশি ভালো, টাকাটাই বেটার আর কি। People in this society also cared a lot about appearance. এই সোসাইটির মানুষ তোমার অ্যাপিয়ারেন্স দিয়েও বা চেহারাকে, তাকে দেখতে কেমন দেখাচ্ছে, এই জিনিসগুলোকেও তারা ইয়ে করতো, তোমার খুব গুরুত্ব দিত। আচ্ছা আমি এগুলো একটু পয়েন্ট গুলো করি। একটা হচ্ছে সোশ্যাল স্ট্যাটাসকে গুরুত্ব দিত, তোমাদের এটা সুবিধা হবে। আর এইখানে হচ্ছে ক্লাস, সোশ্যাল র্যাঙ্ক, আমরা এখানে ক্লাসটা দিয়ে দিই, এটাকে পয়েন্ট বানাই যাতে করে
তোমাদের জন্য একটু ইজি হয়। এরপরে এটা হচ্ছে মানি অ্যান্ড সোশ্যাল পজিশন। এরপরে এটা হচ্ছে অ্যাপিয়ারেন্স, চেহারা, বেশভূষা, পোশাক আশাক, এইগুলোর কথা বলতেছে। তো বলা হচ্ছে পিপল ইন দিস সোসাইটি, এই সমাজের, তারা চেহারার যত্ন নিত বা পোশাক আশাকের যত্ন নিত, তাদের অ্যাপিয়ারেন্সের যত্ন নিত অনেক। এটা ব্যাপারে তারা সচেতন ছিল। হাউ সামওয়ান লুকড অ্যান্ড অ্যাক্টেড ইন পাবলিক ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। কোন একজন ব্যক্তিকে তোমার দেখতে কেমন দেখাবে এবং তারা কিভাবে অ্যাক্ট করবে, কাজ করবে বা কথাবার্তা বলবে পাবলিকদের সামনে, এটা ওই সময় অনেক গুরুত্বপূর্ণ ছিল। মিস্টার হার্টকেজেল ইজ এ গুড এক্সাম্পল অফ দিস। মিস্টার হার্টকেজেল এটার একটা ভালো উদাহরণ। হি লিভস ইন এ কান্ট্রি অ্যান্ড লাইকস ওল্ড ফ্যাশনড ওয়েজ। তিনি একটা গ্রামে বসবাস করতেন, গ্রাম্য এলাকা, মফস্বল এলাকায়, এবং তিনি ওল্ড ফ্যাশন জীবনাচরণ বা জীবন পদ্ধতিগুলো আর কি, বা জিনিসগুলো তিনি পছন্দ করতেন। বাট হি কেয়ারস অ্যাবাউট হোয়াট আদার্স থিঙ্ক অফ হিম। কিন্তু আবার তিনি আহ, তাকে নিয়ে মানুষ কি ভাবছে এটার এটার ব্যাপারে তিনি সচেতন ছিলেন। হি গেটস আপসেট হোয়েন মার্লো অ্যান্ড হিজ ফ্রেন্ড হ্যাস্টিংস বিহেভ রিউডলি, থিঙ্কিং হিজ হাউস ইজ অ্যান ইন। সে খুবই আপসেট হয়ে পড়ে যখন মার্লো এবং তার বন্ধু হ্যাস্টিং, তারা খুব বাজে রকমের আচরণ করে তার সাথে। এবং থিঙ্কিং হিজ হাউস ইজ অ্যান ইঙ্ক, এবং তার বাড়িকে একটা ইঙ্ক মনে করা বা হোটেল মনে করা, এটাতেও সে অনেক মন খারাপ করে। এক মিনিট, আমি একটু পানি খেয়ে নিই। ওকে। দিস মেক্স দিস মিস্টেক শোস হাউ অ্যাপিয়ারেন্সেস ক্যান লিড টু কনফিউশন। এই তোমার ভুলটা একটা জিনিস দেখায় যে চেহারা, বেশভূষা, হুম, এগুলো কিভাবে একটা কনফিউশন তৈরি করে। and how much people worried about social status, এবং সোশ্যাল স্ট্যাটাস নিয়ে কত মানুষ যে অডিট থাকে, টেনশনে থাকে, সেটাও এখানে দেখা যায়। এটা কিন্তু বাস্তবেও তাই। বাস্তবেও তাই। আমি আমি আমার কথা যদি বলি এরকমটা, যে আমার গ্রামে আগে আমি যখন ঢাকায় থাকতাম, ঢাকা থেকে অনেকদিন পর পর বাড়িতে আসতাম, মানে অনেকদিন পরের এটা কথা না, ঢাকায় থাকার পরে আমি অসুস্থ হওয়ার পরে আমি আমার ওয়েট লুজ করেছি। প্রায় 16-17 কেজি ওয়েট লুজ করা হয়েছে আমার। তারপরে আমি আগে তো ঢাকায় থাকতে একটু ফ্যাশনেবল ছিলাম, তো গ্রামে আসার পরে আমি বলতে পারো যে বিয়ার্ডেড ম্যান, হ্যাঁ। তো সব মিলে এখন আগে যারা আমাকে একটু ভয় পাইতো বা এরকম করতো, কিন্তু এখন দেখি এগুলোর ভয় পায় না। মানে ওই যে হয় না যে আমি আবার পাঞ্জাবি পরি, তো সেদিক দিয়ে হুজুর টাইপের একটা ভাব চলে আসছে। তো এটাতে হুজুরদেরকে মানুষ ভয় পায় কম, অন্তত আমাদের এই অঞ্চলটাতে আর কি, বা একটু তুচ্ছ তাচ্ছিল্য করে। তো এরকম একটা ভাব চলে আসবে। তো এরকমই যে বেশভূষা যখন তোমার একটু এদিক সেদিক হয়, তখন দেখবা তোমাকে আর অত গুরুত্ব কেউ দিচ্ছে না। এরকমটা হবে, আগে যারা তোমাকে ভাই বলেছে, সালাম দিচ্ছে, দেখবা যে এখন হচ্ছে তোমাকে অত গুরুত্ব দিবে না তারা। যাই হোক, মিস্টার হার্টকেজেল ইজ অ্যান অ্যানাদার ক্যারেক্টার হু কেয়ার্স অ্যাবাউট অ্যাপিয়ারেন্স। মিস্টার হার্টকেজেলও আরেকজন ব্যক্তি যে কিনা এই সরি, মিসেস হার্টকেজেল একজন ব্যক্তি যিনি তার বেশভূষা নিয়ে অনেক সতর্ক। She wants her son Tony Lumpkin to marry Constance Neville, partly because Constance has money. তিনি তার ছেলে টনি লাম্পকিনকে চান যে সে কনস্ট্যান্ট নেভিলকে বিয়ে করুক। এটা এই জন্য যে কনস্ট্যান্টের টাকা আছে। মিসেস হার্টকেজেল বিলিভস দ্যাট ইফ টনি ম্যারিজ সামওয়ান ওয়েলদি ইট উইল হেল্প দেয়ার ফ্যামিলি। মিসেস হার্টকেজেল তিনি বিশ্বাস করেন যে যদি টনি ম্যারিজ সামওয়ান ওয়েলদি, যদি টনি কাউকে সম্পদশালী কাউকে বিয়ে করে, তাহলে তোমার এটা তাদের ফ্যামিলিকে হেল্প করবে। শি অলসো ওয়ান্টস টু অ্যাপিয়ার রিচ অ্যান্ড ফ্যাশনেবল। তিনি আরো চান যে তাকে বড় লোক দেখাক বা ফ্যাশনেবল দেখাক, ইভেন দো শি লিভস
ইন দ্য কান্ট্রি, যদিও সে গ্রামে বসবাস করে, মফস্বলে বসবাস করে। শি স্পেন্ডস মানি অন ফ্যান্সি ক্লথস, সে তোমার জাঁকজমকপূর্ণ যে পোশাক আশাক সেগুলোতে সে টাকা পয়সা ব্যয় করে। অ্যান্ড অ্যাক্টস অ্যাজ ইফ শি ইজ পার্ট অফ হাই সোসাইটি, এবং সে এমন ভাবে অ্যাক্ট করে, এমন ভাবে সে ভাব করে যেন সে একটা মানে হাই সোসাইটির অংশ। দিস নিড টু লুক ইম্পর্টেন্ট ওয়াজ কমন ইন 18th সেঞ্চুরি ইংল্যান্ড। এই যে নিজেকে ইম্পর্টেন্ট দেখানো, নিজেকে গুরুত্বপূর্ণ ভাবানো, মানুষের সামনে নিজেকে ইম্পর্টেন্ট হিসেবে তুলে ধরা, এটা ছিল 18th সেঞ্চুরির ইংল্যান্ডে একটা কমন দৃশ্য, স্পেশালি among people who were not really part of the highest class but wanted to do। এমনকি কিছু মানুষ ছিল যারা আসলে মানে হায়ার ক্লাসের পার্ট ছিল না, কিন্তু তারা এই কাজগুলো করতো, মানে নিজেকে দেখানো। ব্যাপারটা হচ্ছে যারা সমাজের উচ্চ শ্রেণীর লোক, তারা তো উচ্চ উচ্চ শ্রেণীরই, তাদের আর দেখানোর কিছু নাই। কিন্তু দেখায় কারা? যারা আসলে উচ্চ শ্রেণীর না, তারাই তো দেখায়, তাই না? দেয়ার ইজ এ লট অফ হিউমার ইন দ্য প্লে, বলা হচ্ছে এই নাটকে অনেক হিউমার রয়েছে। বাট ইট অলসো গিভস এ সিরিয়াস লুক অ্যাট দ্য প্রেশারস অফ সোসাইটি, এবং একই সঙ্গে এটা একটা সিরিয়াস লুক দিচ্ছে, এই যেটা তোমার সমাজকে একটা প্রেশার দিচ্ছে আর কি। পিপল হ্যাড টু অ্যাক্ট ইন সার্টেন ওয়ে টু বি অ্যাকসেপ্টেড, মানুষকে এখানে কিছু জিনিসকে অ্যাকসেপ্ট করতে হয়েছিল, অ্যাকসেপ্ট করেই টিকে থাকতে হচ্ছিল বা কাজ করতে হচ্ছিল। দ্য ম্যান ইন দ্য প্লে আর এক্সপেক্টেড টু বি স্ট্রং, কনফিডেন্ট অ্যান্ড ওয়েলদি। বলা হচ্ছে পুরুষ মানুষকে এই নাটকের ভেতরে যারা আর কি, যেটা সেটা হচ্ছে যে পুরুষ মানুষকে তোমার শক্তিশালী, কনফিডেন্ট হবে, সে সম্পদশালী হবে, এটাই ভাবা হয় বা এটাই প্রত্যাশা করা হয়। দ্য উইমেন আর এক্সপেক্টেড টু বি পোলাইট, বিউটিফুল অ্যান্ড গুড ওয়াইফস, এবং মেয়েদেরকে যে ভাবা হয় যে তারা ভদ্র হবে, সুন্দরী হবে, তারা ভালো বউ হবে। মার্লো স্ট্রাগলস উইথ দিস এক্সপেকটেশনস হুইচ মেক্স হিম শাই অ্যান্ড অকওয়ার্ড। মার্লো এই যে প্রত্যাশা, এই প্রত্যাশার কারণে সেও স্ট্রাগল করছে। হুইচ মেক্স হিম শাই অ্যান্ড অকওয়ার্ড, এবং এটা তাকে লজ্জিত করতেছে এবং তার অদ্ভুত আচরণ বা অদ্ভুত করে তুলছে তাকে আর কি। হি ট্রাইস টু বি দ্য পারফেক্ট জেন্টলম্যান বাট হিজ নার্ভাসনেস গেটস ইন দ্য ওয়ে। বলা যায় সে চেষ্টা করছে যে একটা পারফেক্ট জেন্টলম্যান হওয়ার, কিন্তু সে যত এই চেষ্টা করতেছে সে আরো বেশি নার্ভাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার নার্ভাসনেসটাই গেটস ইন দা ওয়ে, মানে এই অবস্থায় প্রকাশিত হয়ে যাচ্ছে। ইন ওয়ান পার্ট হি ইভেন অ্যাডমিটস দ্যাট হি ফিলস bashful around well-bred women but imprudent around those of lower class। এই যে বলতেছেন যে তিনি একটা আহ, উম, মানে তিনি এমনকি স্বীকার করতেছেন যে তিনি যখন হচ্ছে আহ, তোমার ওয়েল ব্রিড বলতে মানে সমাজের উচ্চ শ্রেণীর আর কি, উচ্চ শ্রেণীর মহিলাদের কাছে যখন যান তখন তিনি লজ্জায় লাল হয়ে যান। বাট যখন তিনি তোমার ইয়েতে যান, ওই কি বলে এটাকে, ইম্পিউডেন্ট মানে কি মনে আসতেছে না যে, ইম্পিউডেন্ট মানে মনে হয় নিষ্পাপ, একটু দেখে নি। নির্বোধ, লজ্জাহীন, উদ্ধত, ধৃষ্ট। আচ্ছা, নির্বোধ, বোকা। আচ্ছা, বলা হচ্ছে যে ইন ওয়ান পার্ট হি ইভেন অ্যাডমিট দ্যাট হি ফিলস বাশফুল অ্যারাউন্ড দ্য ওয়েল ব্রেড উইমেন। বলা হচ্ছে তিনি প্রায় লজ্জিত হতেন, লজ্জা ফিল করতেন এই উচ্চ স্ট্যাটাসের যে মহিলা আছে তাদের ক্ষেত্রে, তাদের কাছে গিয়ে। আর তিনি আবার একই সঙ্গে তিনি হচ্ছে অনেক ইম্পিউডেন্ট থাকতেন, নিষ্পাপ দেখাইতেন অ্যারাউন্ড দোজ অফ লোয়ার ক্লাস। দেখো এখানে ভুল করেছি আমি, এইটা হবে, এই ওয়ার্ডটা হবে এখানে। উম, এই লজ্জা পাইতো।
না, ঠিকই আছে, কিন্তু এইখানে ওয়ার্ডটা হবে কনফিডেন্ট। ইম্প্রুডেন্ট এটা মনে হয় ইয়েতে আছে, গল্পে আছে, ওই জন্য ইম্প্রুডেন্ট এখানে নেওয়া আছে। আচ্ছা, এখানে থাক, হ্যাঁ, ইম্প্রুডেন্টটাই ব্যবহার করে। ইম্প্রুডেন্টের অনেক মিনিং আছে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যেত, এটা সেটা। তারপরে লাজুক হয়ে যাইতো, এটা হচ্ছে বাস ফুলের মিনিং। আর ইম্প্রুডেন্ট বলতে যে ওই যে আমরা যেটা দেখলাম, লজ্জাহীন হয়ে যাওয়া মনে হয়, মানে লজ্জাটা তারা থাকে না, নির্বোধ, এই যে লজ্জাহীন হয়ে যাওয়া। ইম্প্রুডেন্ট বলতে মানে লোয়ার ক্লাসের মহিলাদের কাছে গিয়ে তার লজ্জাটা আর থাকে না। আর যখন তিনি হাই ক্লাসের মেয়েদের কাছে যান, তখন তিনি ইনোসেন্ট লুক ধারণ করেন, মানে তিনি শাই ফিল করেন তখন। তো ঠিক আছে, এখানে ওয়ার্ড ঠিক আছে, তিনি এটা স্বীকার করছেন আর কি। দিস শোস হাউ সোশ্যাল রুল কুড মেক পিপল আনকমফোর্টেবল অ্যান্ড কনফিউজড, এবং এটা দেখাচ্ছে যে সোশ্যাল রুল কিভাবে বা সমাজ কিভাবে মানুষকে আনকমফোর্টেবল এবং কনফিউজড করছে সেটা। আচ্ছা, পিপল হ্যাড টু ওয়ার্ক ইন সার্টেন accepted, এটার আমরা ইয়ে দেই হচ্ছে সোশ্যাল রুল বা সামাজিক প্রত্যাশা, এটা দেই সোশ্যাল এক্সপেকটেশন দিই। এক্সপেকটেশন, এটার পয়েন্টে দিয়ে দিয়ে দিই যে সামাজিক প্রত্যাশার কাছেও হেরে যায়। সামাজিক প্রত্যাশার কাছে হেরে যাওয়া যে কত কষ্টের, হ্যাঁ, তুমি যেটা চাচ্ছ সেটা না করে সমাজ কি বলবে, এইটাতে তুমি আটকে যাচ্ছ। তো এই জায়গাটা দেখবা, এই যে বাংলাদেশে অনেক টিকটকার যারা প্রথমে টিকটক করতো, এখনো টিকটক করে, বাট এখন কিন্তু অনেকে মেইন স্ট্রিম মিডিয়াতে চলে আসছে। তাদেরকে শুরুতে অনেকেই হাসি ঠাট্টা করতো, তাই না? কিন্তু ওরা বিখ্যাত, দেখো। তুমি যাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করো, টিকটকার বলে গালি দাও, এটা ছাড়া, তারা বিখ্যাত। তাদেরকে তুমি চেনো, বা তোমাকে কিন্তু কেউ চিনে না, তোমাকে ওরা চিনে না, বা ওকে তুমি চিনতেছো, জানতেছো, ওদের টিকটক দেখতেছো, আবার গালিও দিচ্ছ। তো এক কথায় ওরা সমাজ, এই যে সোশ্যাল এক্সপেকটেশনকে ওরা মানেনি, যার দরুন তারা আজকে সফল। সফল এই অর্থে বলতেছে, তারা যেটা হতে চেয়েছে সেটা হতে পেরেছে। আর আমরা যেটা হতে চাই সেটা হতে পারি না, পারতেছি না, কারণ কি, সমাজ কি বলবে, এই জন্য। এবার আসো, দ্য প্লে অলসো কমেন্টস অন হাউ পিপল ফ্রম দ্য সিটি ভিউড দোজ ফ্রম দ্য কান্ট্রি সাইড। এই নাটকটা আরো কমেন্ট করেছে ওই সমস্ত মানুষদের ক্ষেত্রে যে আম, যারা শহর, পিপল ফ্রম দ্য সিটি, শহর থেকে যে সমস্ত মানুষগুলো আসতো, তাদেরকে কান্ট্রি সাইডের বা গ্রাম্য এলাকার মানুষগুলো কি চোখে দেখতো, সেটাও এখানে উল্লেখ করা হয়েছে। মার্লো এন্ড হ্যাস্টিং থিঙ্ক দে আর বেটার দেন দ্য কান্ট্রি ফক। মার্লো এবং হচ্ছে তোমার হ্যাস্টিং, তারা ভাবতো যে তারা কান্ট্রি ফকের সাথে, গ্রাম্য লোকেদের সাথে বেটার। দে অ্যাজিউমস দ্যাট পিপল হু লিভ আউটসাইড দ্য সিটি আর সিম্পল অ্যান্ড ওল্ড ফ্যাশন। তারা মনে করতো যে যে সমস্ত মানুষ শহরের বাহিরে বসবাস করে, তারা হলো হচ্ছে তোমার সিম্পল, সাধারণ মানুষ, এবং ওল্ড ফ্যাশন, পুরোনো ধাঁচের মানুষ। দিস ভিউ রিফ্লেক্ট হাউ 18th century society, 18th century city life was seen as more modern and advanced. এই ভিউটাই রিফ্লেক্ট করে, যে প্রতিফলিত করে, যে 18th সেঞ্চুরির শহরে জীবনটা ওয়াজ সিন, সেটাকে দেখা হতো অনেক মডার্ন হিসাবে, অনেক অ্যাডভান্স, উন্নত হিসাবে। পিপল ফ্রম লন্ডন often look down on those who lived in rural areas. মানুষ যারা তোমার লন্ডন থেকে, লন্ডনে বসবাস করতো আর কি, তারা গ্রাম্য এলাকার মানুষদেরকে একটু অবজ্ঞা করতো, লুক ডাউন করতো। থিঙ্কিং দে ওয়ার লেস সফিস্টিকেটেড, এবং তাদেরকে ভাবতো যে তারা একটু কম সফিস্টিকেটেড, কম শ্রদ্ধেয়, কম অভিজাতীয়, হুম, লোয়ার ক্লাস বা মিডিল ক্লাস, এরকমটা ভাবতো। তাহলে আমরা এখানে দেখতে পাই যে এখানে পার্সপেক্টিভের যে বিষয়টা, দ্য অলসো কমেন্ট অন দ্য পিপল ফ্রম দ্য সিটি, আর কমেন্ট অন দ্য পার্সপেক্টিভ। আচ্ছা, কমেন্ট, এটা একটা পয়েন্টের নাম দিতে চাচ্ছি। আচ্ছা, এখানে আমি একটা ইয়ে দিয়ে দিই। আহ,
পার্সপেক্টিভ দিয়ে দিই, মানে দৃষ্টিভঙ্গি। এটা একটা জাস্ট পয়েন্ট আকারে দিয়ে রাখলাম, তোমরা এটা পয়েন্ট আকারে পড়ো, এটা অতিরিক্ত কিছু না, মানে অতিরিক্ত এটুকু লেখার সময় এটুকু না দিলেও হবে, এটুকু দেওয়ার দরকার নেই। জাস্ট এই পয়েন্টটা ধরে এই প্যারাগ্রাফটা মনে রাখার জন্য। In She Stoops to Conquer, we see that class, money and appearance are very important in 18th century England. এই নাটকের ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে ক্লাস অর্থাৎ শ্রেণী, টাকা পয়সা এবং চেহারা বা বেশভূষা, এইটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এই 18th সেঞ্চুরি ইংল্যান্ডে। ম্যারেজ ওয়ার অফেন অ্যাবাউট সোশ্যাল স্ট্যাটাস অ্যান্ড পিপল অ্যাক্টেড ডিফারেন্টলি বেসড অন দেয়ার প্লেস ইন সোসাইটি। বিয়েটা ওই সময় ছিল সামাজিক একটা স্ট্যাটাস, সামাজিক একটা মর্যাদার বিষয়, এবং মানুষ ওই সময় আলাদা আলাদা ভাবে তারা তাদের আচরণ করতো বা দেখাইতো, এবং এই সবকিছুই ছিল হচ্ছে তাদের সমাজে তাদের কার কি অবস্থান, কোন জায়গাকার কে। হুম। কে গুলশানের বনানীর, আর কে হচ্ছে তোমার মিরপুর, তারপরে ওই যাত্রাবাড়ির। এটার উপরে আসলে ডিপেন্ড করতো তাদের সোশ্যাল স্ট্যাটাস। Kate's decision to pretend to be someone of lower status shows how much these ideas influence a relationship. কেটসের যে সিদ্ধান্ত টু বি সামওয়ান অফ লোয়ার ক্লাস, অর্থাৎ সে যে লোয়ার ক্লাসের কেউ একজন হতে চেয়েছে, এবং এটাই দেখায় যে হাউ মাচ দিস আইডিয়াস ইনফ্লুয়েন্সড, কি কতখানি এই আইডিয়াগুলো, অর্থাৎ এই যে সমাজে উঁচু শ্রেণী নিচু শ্রেণী, এই আইডিয়াগুলো রিলেশনশিপকে কতটা প্রভাবিত করেছে, করতো, সেটাও দেখাচ্ছে আর কি। পিপল অরিড অ্যাবাউট হাউ দে লুক টু আদার্স। ওই সময় মানুষগুলো খুবই উদ্বিগ্ন থাকতো যে অন্যদের অন্যরা তাদেরকে কি চোখে দেখতেছে সেই বিষয়ে। অ্যান্ড ওপেন প্রিটেন্ডেড টু বি সামথিং দে ওয়ার নট, এবং এই কারণে তারা অনেক সময় এরকম ভান করতো যে যারা তারা যা না সেটা হওয়ার চেষ্টা করতো। গোল্ডস্মিথ uses humor to make fun of these ideas, but the play also highlights real struggles and that people faced because of their social position. গোল্ড স্মিথ হিউমার ইউজ করেছেন এই আইডিয়াগুলোকে নিয়ে ফান করতে, কিন্তু একই সময়ে তিনি আবার হাইলাইটও করেছেন এই নাটকের মাধ্যমে রিয়েল স্ট্রাগল, যে মানুষ ওই সময় মুখোমুখি হতো, ফেস করতো, সেই রিয়েল স্ট্রাগল গুলোকেও তিনি হাইলাইট করেছেন বিকজ অফ দেয়ার সোশ্যাল পজিশন। তাদের সামাজিক পজিশনের কারণে ওই সময়ের মানুষগুলো যে রিয়েল স্ট্রাগল ফেস করতো সেটাকেও তিনি তুলে ধরেছেন এই নাটকে হিউমার বা ফান করার পাশাপাশি। By the end, we see that love and understanding are more important than class or money. কিন্তু এই নাটকের শেষের দিকে আমরা দেখতে পাই যে ভালোবাসা এবং বোঝাপড়া, এটা গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ এই টাকা পয়সা এবং ক্লাসের চাইতে। কেট অ্যান্ড মার্লো আর অ্যাবল টু ওভারকাম দ্য রুলস অফ সোসাইটি। কেট এবং মার্লো তারা সমাজের যে আইন সেইটাকে জয় করতে পেরেছে, অ্যান্ড ফাইন হ্যাপিনেস, এবং তারা সুখ পেয়েছে, সুখকে খুঁজে পেয়েছে। The play reminds us that while society may have strict rule, এই নাটকটা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে সমাজের যেখানে খুব কঠিন নিয়ম কানুন রয়েছে, true connection comes from being honest and real with each other. সেখানেও সত্যিকারের কানেকশন, সত্যিকারের সম্পর্ক, এগুলো আসতে পারে সৎ হওয়ার মাধ্যমে এবং একজন আরেকজনের প্রতি ট্রু হওয়ার কারণে, রিয়েল হওয়ার কারণে। Here are three examples from the play that reflects these themes. এই থিমটাকে এই নাটকে, এই যে তিনটা এখানে কোটেশন ব্যবহার করা হয়েছে, এই তিনটার মাধ্যমে প্রকাশ পাচ্ছে। যেমন কেটস এখানে বলতেছে, কেট বলতেছে আর কি, যে ইফ আই টিচ ইউ এ লিটল কনফিডেন্স, ইফ আই কুড টিচ হিম এ লিটল কনফিডেন্স, যদি আমি তাকে একটু কনফিডেন্স দিতে পারি, ইট উড বি ডুইং সামবডি দ্যাট আই নো অফ এ পিস অফ সার্ভিস, এবং এটাকে তাহলে আমি একটা আমার কাজ বলে মনে করব। এরপরে মিস্টার হার্টকেজল বলতেছেন যে আই লাভ এভরিথিং দ্যাটস ওল্ড, ওল্ড ফ্যাশন, ওল্ড টাইম, ওল্ড ম্যানার্স, ওল্ড লুক, ওল্ড ওয়াইন। মিস্টার হার্টকেজল বলতেছে আমি যা কিছু পুরাতন তো সবকিছুকেই ভালোবাসি। ওল্ড বন্ধু হতে পারে, সেটা ওল্ড টাইম পুরোনো দিন, তারপরে ওল্ড আচার আচরণ, ম্যানার জীবন পদ্ধতি, এরপরে ওল্ড বুকস পুরোনো বই, পুরোনো মদ, এই সবকিছুকে সে পছন্দ করে।
মার্লো আবার অ্যাডমিট করতেছে যে মাই লাইফ ইজ রেডিকুলাস মিক্সচার অফ শাইনেস অ্যান্ড ইম্পোর্টেন্স, বলতেছে আমার জীবনটাই একটা হাস্যকর মিক্সচার রয়েছে এখানে, এই লজ্জা এবং নির্বোধ বোকামি, এই দুইটার একটা হচ্ছে অদ্ভুত একটা মিশ্রণ রয়েছে। ফাইনালি, these lines helps us understand how characters think and act based on their social status and the pressure to meet certain expectations. এই লাইনগুলোই আমাদেরকে হেল্প করতেছে বুঝতে যে ওই সময়ের ক্যারেক্টার গুলো, মানে এই বিশেষ করে এই নাটকের ক্যারেক্টার গুলো কিভাবে তারা চিন্তা করত এবং তাদের সামাজিক স্ট্যাটাস অনুযায়ী তারা কাজ করত, এটা আমরা দেখতে পাচ্ছি। এবং একই সঙ্গে সোশ্যাল এক্সপেকটেশন, সামাজিক যে প্রত্যাশা, সেই প্রত্যাশার দ্বারা তারা একটা প্রেসারে পড়ে যাইতো, চাপে থাকতো, সেটাও আমরা জানতে পারতেছি। হাউ এভার, she stoops to conquer, uses comedy to give a smart look at the social rules of 18th century England. যাই হোক, সে এই she stoops to conquer এই নাটকটা ইউজ করেছে কমেডি, কমেডির যে ফর্ম, সে ফর্মটাকে ইউজ করেছে টু গিভ এ স্মার্ট লুক অ্যাট দ্য সোশ্যাল রুলস, 18th সেঞ্চুরি ইংল্যান্ডের যে সামাজিক রীতিনীতি, মর্যাদা যা কিছু রয়েছে সেগুলোর প্রতি একটা সুন্দর একটা লুক দেওয়ার জন্য, সুন্দর একটা দৃষ্টিভঙ্গি দেওয়ার জন্য কমেডির যে ফর্ম নাটকের সেটাকে ব্যবহার করেছে। রিমাইন্ডিং আস, এবং এটা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে হোয়াইল সোসাইটি ভ্যালুস ওয়েলথ, যেখানে সমাজ সম্পদকে মূল্য দেয়, স্ট্যাটাসকে মূল্য দেয়, ট্রু হ্যাপিনেস কামস ফ্রম অনেস্টি অ্যান্ড লাভ, এবং সেখানেও সত্যিকারের সুখ আসতে পারে সততা এবং ভালোবাসার মাধ্যমে, সততা এবং ভালোবাসার ভেতর দিয়েই সত্যিকারের সুখ আসতে পারে। তো এই হচ্ছে এই পুরো প্রশ্নটা। আর যাই হোক, এই পুরো প্রশ্নটা তোমাদের শেষ হয়ে গেল, এটার মাধ্যমে আমাদের এই 18th সেঞ্চুরি পোয়েট্রি অ্যান্ড ড্রামা শেষ। এখন এই প্রশ্নটার ভিতরে তোমাদের কিছু বলার থাকলে বলো। আর আমি এটা তো দিয়ে দিবই তোমাদেরকে, পাশাপাশি একটা জিনিস একটু খেয়াল করো, সেটা হলো আমি তোমাদের সাথে আরো কয়েকটা জিনিস শেয়ার করবো নি, তার মধ্যে একটা হচ্ছে এই যে ওয়ার্ড মিনিং। আমি তোমাদেরকে অনেকদিন আগে পড়াইছিলাম মনে হয় যে লিঙ্গুইস্টিক্স ভালো পারতে হলে আমাদের কিছু ওয়ার্ড মিনিং মুখস্থ রাখতে হয়। এই যে এই ওয়ার্ড মিনিং গুলো, কারণ এগুলো অনেক সময় এরকমটা জি হয় যে স্যার দিয়েছিলেন। হ্যাঁ, পার্টিকুলার একটা কোশ্চেন কঠিন লাগে শুধুমাত্র এই ওয়ার্ড মিনিং গুলো না জানার কারণে। তো এটা আমি আবার দিয়ে দেবো নি, তোমরা পড়ো। আর মানে যেহেতু কালকে থেকে শুরু করছি, তো এগুলো আগে থেকে একটু পড়ার চেষ্টা করো, এটা হোমওয়ার্ক হিসেবে দিয়ে রাখলাম যাতে করে এটা আমাদের জন্য ইজি হয় বুঝতে। ওকে। আর আমরা এই লিঙ্গুইস্টিক্স এর কোশ্চেন হয়তো একদিনে একটার বেশি পড়বো না, বা যদি সহজ কোশ্চেন হয় তাহলে হয়তো বা দুইটা পড়বো, কারণ বেশ কিছু আছে কঠিন। আমরা এর আগে যেহেতু শর্ট কোশ্চেন পড়েছি, আমরা কিছুটা জানি, ব্রড কোশ্চেন গুলো একটু ইজি হবে সেটার জন্য। তাই হলো ইয়ে, আমি আমি এই যে এই এই পিডিএফটা সহ সবগুলো দিয়ে দেবো নি তোমাদেরকে, তোমরা একটু পড়ো। আচ্ছা, তো তোমাদের কিছু স্যার বলা থাকলে বলো, স্যার, আমরা আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলো। স্যার আমরা একটু, আপনি একটু বলতেন যে পি পার্ট এবং সি পার্টে ঠিক কয়টা ওয়ার্ড কিংবা কয়টা পৃষ্ঠা, পৃষ্ঠা বললে ভুল হবে কারণ এক একজনের হাতের লেখার স্টাইল এক এক রকম। তো আপনি যদি ওয়ার্ডের একটু মানে পরিমাণটা বলতেন যে এই পরিমাণ ওয়ার্ড লিখতে। ওয়ার্ড বলে তো তোমার প্রশ্নের ইয়ে করা যাবে না। যেমন তুমি যখন লিঙ্গুইস্টিক্সে লিখতে যাবা, দেখবা যে 4 মার্কের কোশ্চেন তুমি লিখতেছো, এক পাতাও হচ্ছে না বা এক পাতা, তাতেই প্রশ্নের অ্যান্সার শেষ। আবার যখন তুমি ড্রামা বা অন্যান্য ইয়ে থেকে উত্তর লিখতেছো, উপন্যাস এখান থেকে, তখন দেখবে 2 2.5 পাতা 3 পাতা লিখেও যেন প্রশ্ন শেষ হচ্ছে না। তো তো এটা ডিপেন্ড করে। তো এই ক্ষেত্রে আমার একটা পরামর্শ যে লিঙ্গুইস্টিক্স, তারপরে আমাদের যে ক্রিটিসিজম রয়েছে, এগুলোতে আমরা তোমার খুব বেশি লেখার নাই, এগুলো তো অল্প লিখেই বেশি মার্কস আসবে অঙ্কের মতো যদি সঠিকটা লিখতে পারো। জি। আর অন্যান্য গুলোতে চেষ্টা করতে হবে আইডিয়াটাকে যতটা ভালো ক্লিয়ার করা যায়, যেটা জানতে চাচ্ছে সেটাকে ক্লিয়ার করা যায় যতটা ভালো।
এখন তোমাদের মনে হতে পারে যে একটা এমন এমন অনেক প্রশ্ন আছে যেগুলো ব্রড কোশ্চিন হয়তো পার্ট বি তে দিয়ে দেয়, আবার পার্ট বি এর প্রশ্ন অনেক সময় ব্রড কোশ্চিনে দিয়ে দেয়। তো এই সমস্যার সমাধানের জন্য একটা জিনিস মাথায় রাখবা, লিটারেচারের প্রশ্নগুলো অর্থাৎ ড্রামা, পোয়েট্রি বা প্রোজ যেগুলো আছে, এগুলোর প্রশ্নগুলো হয় বড় বড় লিখতে হয়। মানে এই প্রশ্নগুলো আমরা আমাদের সময় লিখেছি 20 মার্কের ছিল তখন, আর এখন তোমাদেরকে 10 মার্কের লিখতে হচ্ছে। তো তাহলে অবশ্যই প্রশ্ন তো একই আছে, উত্তরটা ছোট করতে হচ্ছে, তার মানে উত্তরটা আরো বড় আছে, তোমাদেরকে ছোট করে দেওয়া হয়েছে বা ছোট করতে হবে তোমরা। তো এটা তুমি যতখানি লিখতে পারো, এখান থেকে আমার পরামর্শ এরকম যে তোমরা প্রতি 1 মার্কে 3 মিনিট করে সময় পাবে। তোমরা প্রতি 1 মার্কের জন্য 3 মিনিট সময় পাবে। এখন যেই শর্ট কোশ্চেন তোমার আসবে হচ্ছে 4 মার্কের, এখানে তুমি 12 মিনিট সময় পাবা। তবে আমি রেকমেন্ড করি 10 মিনিটের মধ্যে প্রশ্নটা লিখে শেষ করতে হবে, এবং অ্যারাউন্ড 160-65 থেকে 200 এর ভেতরে উত্তর দেওয়ার চেষ্টা করবা। তাহলে দেখবা যে তুমি 10 মিনিটে লিখে ফেলতেছো 200 মার্ক, 200 ওয়ার্ডের বা 170 ওয়ার্ডের একটা প্রশ্ন। এটা যদি তুমি ওই সাহিত্যের ক্ষেত্রে চিন্তা করো তখন। আর ক্রিটিসিজম এবং লিঙ্গুইস্টিক্স এর ক্ষেত্রে উত্তরগুলো অনেক সময় অনেক ছোট হতে পারে। এবং সেটাতেই হয়তো বা 4 মার্ক, এমনও হতে পারে যে তুমি ভালো সঠিক অ্যান্সার দিয়েছো, 4 মার্কে তুমি 3 পেয়ে বসে আছো, 4 মার্কে 4ই পেয়ে গেছো। এরকমও প্রশ্ন আছে। তো এবং প্রশ্ন হয়তো তুমি হাফ পাতাতেই শেষ। তো তখন তোমার ওইটার সাথে মিলবে না। তবে একটা জিনিস মাথায় রাখো, প্রতি মার্কসের এগেনস্টে তুমি 3 মিনিট সময় পাবে, আর 3 মিনিটে তুমি যতখানি লিখতে পারো সাহিত্যের ক্ষেত্রে। বাট ক্রিটিসিজম এবং লিঙ্গুইস্টিক্স এর ক্ষেত্রে এটা ওইটার উপরে ডিপেন্ড করবে না, এটা প্রশ্ন যত বড় ততখানি অ্যান্সার দিতে হবে। এর খুব বেশি আহামরি লিখলে তুমি যে বেশি মার্কস পাবা এরকম না। জি স্যার। স্যার একটা বিষয় কি যে হচ্ছে পরীক্ষাতে আমি আমার মতো লিখতেছি, আমার হয়তো একটা পেজে মোটামুটি 100টা ওয়ার্ড হয় আর কি। হুম। তারপর আমি ফাঁকা লিখি, খুব ভালোভাবে লিখি, যতটুকু ভাবে মানে 100 100 ওয়ার্ড হয় মানে যে আমি খুব গিজি ভাবে লিখি এরকম না, ফাঁকা হুম। ফাঁকা করে লিখে আমার 100টা হয় এরকম আমার লেখা জোরালো। হুম। আমি এখন শর্ট প্রশ্নের উত্তর 2 পৃষ্ঠার মধ্যে দিয়ে দিছি, 200 বা 150 ওয়ার্ডের মধ্যে যতটুকু হুম। প্রশ্ন চেয়েছে ততটুকু। হুম। পাশের ফ্রেন্ডের থেকে শুনলাম বা পরীক্ষার পরে শুনলাম ওরা শর্ট প্রশ্নই শুনি 3-4 পৃষ্ঠা দিয়ে দিছে। ইভেন যখন ব্রডের কথা শুনি তখন তো আরো মাথা ঘুরে যায়, আমার ব্রড 4 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠা এরকম হয়, এবং 4-3 পৃষ্ঠার মধ্যে প্রশ্ন যেটা চাই আমি সেটা দিয়ে দেই। শোনো, এখন এখানে এখানে একটা কথা হচ্ছে পরবর্তীতে কি। স্যার আমি একটু শেষ করি, হুম। হুম। পরবর্তীতে আবার রেজাল্ট বের হয় একটু সেম কিংবা আমারই ভালো ওর খারাপ কিংবা ওর একটু ভালো আমারই খারাপ, তখন আমি মানে বুঝতে পারি না যে আসলে কারটা হচ্ছে, ওরটা হচ্ছে নাকি আমারটা হচ্ছে। এবং ওরা এত কম সময়ের মধ্যে এতগুলো পৃষ্ঠা লিখে কিভাবে, না, যদি বা আমি আমার প্রশ্নের উত্তরটা দিয়েই দেই আমার ওই অল্প পৃষ্ঠার মধ্যেই। এই ক্ষেত্রে তুমি সবচেয়ে ভালো জাজ করতে পারবা যে ধরো কেউ একজন এসে বললো যে আমি ফাটাই লিখছি, 3টা লুজশিট নিয়েছি। জি স্যার। আর তুমি দেখলে যে তুমি লুজশিট নাওনি বা একটা নিয়েছো, সেটারও অর্ধেক লিখতে পারোনি। এরপর রেজাল্টে দেখা গেল যে তুমি পাইছো হচ্ছে A-, আর সে পাইছে হয়তো বি বা B-। জি। তখন তুমি বুঝে ফেলেছো যে ও কি লিখেছে। কিছু লোক আছে দেখবা একই কথা ঘোরায় পেঁচায়। ছোট্ট একটা কথা যেমন আমাদের হুজুররা কি করে, একটা ছোট্ট কথা 45 মিনিট 40 মিনিট ধরে বক্তৃতা দেয়, জি তাই না? স্যার। মানে অনেক স্টুডেন্টও আছে যে লিখতে গেলে যেই কথাটা, যেমন ধরো রহিমস কার, এটা লিখলেই হয়ে যায়। আবার কেউ লেখে ওইটাই দ্য কার অফ রহিম। তার মানে ওখানে তো 3টা ওয়ার্ড হয়ে যাচ্ছে। এটাতে আমি বোঝাচ্ছি যে অনেকে আছে একটা ছোট্ট কথা ওর একটা পুরা সেন্টেন্স লাগে, 2টা সেন্টেন্স 3টা সেন্টেন্স লাগে। আর ওই একই কথা কেউ আছে আবার ছোট্ট একটা সেন্টেন্সে বুঝিয়ে দিচ্ছে। তো এটা ডিপেন্ড করে আর কি। আর আরেকটা জিনিস আছে, এখানে আরেকটা বিষয় আছে যে একটা বড় থালার মধ্যে তুমি ইচ্ছা করলে ওখানে অনেক কিছু রাখতে পারবা, তাই না? আবার অনেকেই আছে যে একটা ছোট মানে বড় থালার মধ্যে অনেকেই এই 2-3টা আইটেম দিয়ে দিচ্ছে, যেটা দেখতে ডেকোরেটেড মনে হচ্ছে, সুন্দর লাগতেছে। তো এই জিনিসগুলো এগুলো সেন্সের বিষয়, যে আমি একটা খাতায় কেমন ভাবে লিখবো, কতখানি রাখবো, এটা দেখতে কত সুন্দর লাগতেছে সেটার উপরে, ফাঁকা ফাঁকা না কিনা। যেমন এই যে এইখানে আমি যেমন এখানে ফন্টের সাইজটা ব্যবহার করেছি, আমি যদি এখান থেকে দেখাই, ধরো এইখানে আমি ফন্টের সাইজটা, এখানে যদি এটাকে আমি এইটা নিয়ে আসি 100%-এ, ফন্ট সাইজ ব্যবহার করেছি হচ্ছে 11। এখন এটা 11 তো দেখতে যত সুন্দর লাগতো, কারণ এখানে যদি আমি ফন্ট সাইজটা এরকম দেই, এই ধরো, আরে একটা জিনিস দেখাতে গেলে, ধরো আমি যে ফন্ট সাইজ দিয়ে দিই এখানে 16, তাহলে কি দেখতে ভালো লাগতেছে ওরকম?
বা এখানে ধরো আমি 20-22 দিয়ে দিলাম, তাহলে এটা কি দেখতে ভালো লাগছে? ভালো লাগছে না। তো এরকমই কেউ আছে আবার ওই যে যারা 3টা লুপশিট নিচ্ছে, ওর যায় দেখো লেখা বড় বড়, একটা সেন্টেন্সের মধ্যে খুব বলে 4টা কি 5টা ওয়ার্ড আছে, পুরো একটা পৃষ্ঠার মধ্যে হয়তো বা 50টা 60টা ওয়ার্ড আছে, বা হয়তো বা 10টা লাইন লিখে। তো এক কথা হচ্ছে এখানে নিজের সেন্স দিয়ে বুঝতে হবে যে আমি কতখানি লিখবো, কতখানি রাখবো। এক্ষেত্রে একটা বিষয় আছে, সেটা হলো যে অনেকে আছে একবারে ওপর থেকে শুরু করে, খাতার এই মাথাতেও শেষ করে ফেলে, এই নিচের দিকেও একবারে নিচে পর্যন্ত আসে, কিন্তু স্ট্যান্ডার্ড ওইটা নয়। স্ট্যান্ডার্ড হচ্ছে একটা বইয়ের পাতা কেমন হয় জি সেরকম স্যার। তুমি পরীক্ষা খাতাতে সেরকম লিখবা, যেমন চারিপাশে সমান মার্জিন থাকতে হবে। যেমন এই যে এই পেজটাই দেখো, এই পেজটাকে যদি এখন আমি এরকম করি, করে যদি এখানে মার্জিনটা ঠিক করে দিই, দেখো এইটা করে দেখো চারিপাশে সমান, এদিকেও যতখানি মার্জিন এখানে ততখানি মার্জিন, উপরেও তাই, নিচের দিকেও তাই। ইচ্ছা করলে কি এটা আরো এই পর্যন্ত আসতে পারতো না, কিন্তু ডেকোরেটেড হতো না। তো এই জন্য ডেকোরেশনটা হচ্ছে প্রধান আর কি। আগে ওই যে বলে না, আগে দেখতে সুন্দর হইতে হবে, ঠিক এরকমই লেখালেখির ক্ষেত্রেও পরীক্ষা খাতাতেও তাই। পরীক্ষা খাতায় স্যার পরীক্ষার আপনার হচ্ছে ওই 1 মিনিটের জন্য, না 1 মার্কের জন্য 3 মিনিট যেটা বলছিলেন, ওইটা হচ্ছে সবচেয়ে কার্যকরী পদ্ধতি, যে বড় হবে না ছোট হবে। জি। আমি যখন লিখি তখন এই জিনিসটা মাথায় রাখলে দেখি যে কোনোটা বড় হচ্ছে কোনোটা ছোট হচ্ছে, কিন্তু আমার লেখা হচ্ছে ওই টাইম মতো শেষ হচ্ছে। হ্যাঁ ওইটা টাইম এটা হচ্ছে ম্যানেজমেন্টের জন্য। সবচেয়ে কার্যকরী পদ্ধতি। হ্যাঁ এটা টাইম ম্যানেজমেন্টের জন্য খুব ভালো, যে 1 মার্কের জন্য আমি লিখবো। অনেকে বলে যে কতক্ষণে লিখবো, কতখানি লিখবো, তো আমি তখন ওইটা বলে দিই যে তুমি যদি 12 মিনিটে, 3 4 12 মিনিটে যদি তুমি একটা শর্ট কোশ্চেন যদি 5 পাতা লিখতে পারো লিখবা, কিন্তু তুমি তো লিখতে পারবা না, কারণ অত লেখা যাবে না। হ্যাঁ। তো ওইটা মনে রাখলেই হয় আর কি। 10 মার্কেটটা তুমি 30 মিনিট সময় পাবা, 30 মিনিটে তুমি যতখানি লিখতে পারো। জি স্যার, ধন্যবাদ। টাইম ম্যানেজমেন্ট করে আমি হচ্ছে প্রশ্নে যেটা চাই সেটাই লিখে, আমি বেশি বাড়তি ওসব আমি কথাও বলতে পারি না বা লিখতেও পারি না। পরীক্ষার হল থেকে বের হওয়ার পর এক একজনের এক এক অভিমত মনে হয় আমি কি আসলে অনেক কম লিখলাম, আমার এত কম হয়ে গেল। না কিন্তু ওইটা, আলহামদুলিল্লাহ ওই সেকেন্ড হ্যাঁ, ইয়ারের রেজাল্ট দেখে মনে হলো যে না, আমি আসলে ঠিকঠাক লিখছি, এরা যেটা বলতেছে এটা আসলে ওরা কি যে লিখছে, একটা সেন্টেন্স হতো 4 5 বার লিখছে। ওইটাই তখন মনে মনে একটু হাসতে হবে আর কি। মনে মনে একটু হেসে রেখে দিবা। কিন্তু পরীক্ষার দিনটা স্যার এমন হয় যে বের হওয়ার পরে যখন সবাই এভাবে এভাবে বলে তখন নিজেকে মনে হয় যে আমি মনে হয় অনেক কম লিখে ফেলছি, ওই সময় খুব খারাপ লাগে। এই এক্সপেরিয়েন্সটা হয়েছিল আমি যখন এসএসসি পরীক্ষা দিই তখন। এসএসসি পরীক্ষা দিয়ে আমি এসে দেখতেছি আমার কাজিন, একটা কাজিন ছিল, এছাড়া আরো বন্ধু বান্ধব এরা সবাই পরীক্ষা দিয়েছে, ফাটাই দিয়েছে, এই লুসশিট এটা সেটা। তা আমি তখন ওদের গল্প শুনে আমি ভাবলাম যে আমি মনে হয় ফেল করবো, কারণ আমি তো লুসশিট নেইনি, আমি পুরা এসএসসি পরীক্ষা দিয়েছি, কোনোদিন একটা লুসশিট নেইনি। পরে গিয়ে দেখলাম যে ওদের চেয়ে আমার রেজাল্ট ভালো। তো তখন আমি বুঝে ফেললাম যে আচ্ছা তাহলে কি, তাহলে এই ক্ষেত্রে তো আর বলাও যাবে না, সেক্ষেত্রে একটু মুচকি হাসি দিতে হবে নিজের সাথে নিজে। জি স্যার। তো এর বাইরে কিছু করার নাই আর কি। আচ্ছা এখানে কি বলতেছে, ট্রান্সক্রাইব, ট্রান্সক্রাইব শেখার দরকার নাই, ট্রান্সক্রাইবের জন্য যত পরিশ্রম করতে হবে ওর চাইতে অন্যগুলো নিয়ে পরিশ্রম করে ভালো মার্কস পাবা। তারপরে আমি ট্রান্সক্রাইব দেখাবো, দেখাবো না তা বলছি না, দেখাবো, কিন্তু আমি বলবো না যে আমি বলতেছি না যে ট্রান্সক্রাইবের জন্য বেশি সময় দাও। ট্রান্সক্রাইব প্র্যাকটিস না করে অন্যগুলো প্র্যাকটিস করলে বেশি ইয়ে পাবো। আর ট্রান্সক্রাইব করতে পারলে আমাদের উচ্চারণটা ভালো হবে। তবে আমরা এজ এ বাংলাদেশি অত ভালো উচ্চারণ আমরা কোনোদিনও করতে পারবো না, ওই ব্রিটিশদের মতো আমেরিকানদের মতো। হয়তো পারবে, ওই ইনবর্ন ট্যালেন্ট থাকে না, বিল্ট ইন ট্যালেন্ট যেটা ভিতরে গড গিফটেড, তারা পারবে। কিন্তু ইন্ডিয়ান অ্যাকসেন্ট বলে আলাদা অ্যাকসেন্ট দাঁড়িয়ে গেছে, আমরা যদি আমাদের মতো করে ইংরেজিতে কথা বলি, ওই প্রোনাউন্সিয়েশনের কোচিং টোচিং এটা সেটা না করে, ট্রাই না করে, দেখবা বাংলাদেশি অ্যাকসেন্ট বলেও একটা ইংলিশ অ্যাকসেন্ট দাঁড়িয়ে যাবে। তো আমরা ট্রান্সক্রাইব নিয়ে অত টেনশন করবো না, ট্রান্সক্রাইব হচ্ছে প্রোনাউন্সিয়েশনের জন্য। স্যার, স্যার হুম। এই কোশ্চেনটা স্যার পার্সপেক্টিভের পার্টটা যদি আরেকবার বলতেন। স্যার আমি পার্সপেক্টিভ হচ্ছে, ডিসকানেক্ট। দাঁড়াও, পার্সপেক্টিভের হচ্ছে মানে, আমি একটু আরেকবার পড়ে নিই, আমি ভুলে গেছি আরে। এই যে এইটুকু পড়ে নিই, যে পিপল ফ্রম লন্ডন অফেন লুক ডাউন অন দা রুরাল এরিয়া। আচ্ছা পার্সপেক্টিভটা এরকম যে শহরের মানুষরা ভাবে গ্রামের মানুষরা, মনে করো নোবডি, তারা কেউই না, তারা তাদেরকে লুক ডাউন করে, অবজ্ঞা করে। তো এই কথাটা এখানে বলা হচ্ছে যে হ্যাস্টিং এবং মার্লো তারা ভেবেছিল যে তোমার হচ্ছে গ্রামের মানুষ, ওদের সাথে আর কি আচার আচরণ করব। হ্যাঁ। তো ওই জন্যই তারা ওই যে গ্রামে গিয়ে তোমার মিস্টার হার্ট ক্যাসেল, তারপরে মিসেস হার্ট ক্যাসেল, ইভেন কি, ইভেন হচ্ছে কেট হার্ট ক্যাসেল, এদের সাথেও তারা ওই যে
তুচ্ছ তাচ্ছিল্য করে কথাবার্তা বলেছে শুরুর দিকে। এমনকি ওরাও, অর্থাৎ ওরাও বিষয়গুলো বুঝতে পেরে যে হ্যাঁ শহরে বয়লার এসেছে, এরাও বুঝতে পেরে এটা করেছে আর কি। তো ব্যাপারটার পার্সপেক্টিভটা হচ্ছে দৃষ্টিভঙ্গি। শহরের মানুষেরা বলে গ্রাম ভালো না, গ্রামরা বলে শহর ভালো না। শহর গ্রামের মানুষরা শহরের মানুষদেরকে যেমন এখন বলে ব্রয়লার মুরগি, এরা সাঁতার পারে না, এরা গাছে চড়তে পারে না, এরা একটা হচ্ছে গরু ছাগল মেনটেন করতে পারে না। আবার শহরের মানুষরা ভাবে আরে পচা পুকুরে সাঁতার কাটতেছে, হ্যাঁ গাছে উঠতেছে কি একটা, তারপরে গরু ছাগল নিয়ে কি করতেছে। তো এই পার্সপেক্টিভটাই ওখানে ছিল। তো ওখানে বেসিক্যালি যেটা ছিল যে শহরের মানুষরা গ্রামের মানুষদেরকে লুক ডাউন করতো। তারা এবং কি গ্রামের মানুষরা ভাবতো যে শহর হচ্ছে বেশি মডার্ন এবং শহর হচ্ছে অ্যাডভান্স, এটা তারা ভাবতো। এই আর কি। আচ্ছা, আর কারো কিছু বলার আছে? ওকে, ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থেকো, আগামীকালকে আমাদের ক্লাস আছে। আর লিঙ্গুইস্টিক্স এর ক্লাস করতে করতে একটা সময় বোরিং লাগবে, কিন্তু কিছু করার নেই, আমরা যেহেতু একটানা করব, উম, আমরা একটানা এটা করতে থাকবো। আমাদের আজকে কি বার? ও আজকে সপ্তাহের শুরুর দিন, তার মানে আমরা প্রতিদিন একটা করে পড়লে আমাদের 2 সপ্তাহ 3 সপ্তাহ লাগবে, 21 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। মানে পুরো অক্টোবর মাসটাই আমাদের এটার উপরেই হয়তো বা যাবে। ওকে, তো ঠিক আছে, ভালো থেকো সবাই, আমরা কালকে আবার কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।